আসসালামু আলাইকুম। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আমি শারমিন ইসলাম, সহকারী শিক্ষক, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় প্রাথমিক জীবনের তড়িৎ নিয়ে আলোচনা করব। শক্তির নানা রূপের মধ্যে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি এমন এক ধরনের শক্তি যা দিয়ে আমরা আমাদের প্রাথমিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। এই বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা আলো, পাখা, রেডিও, ফ্রিজ, টিভি বা কম্পিউটার চালাই। প্রথমে দেখি তড়িৎ বর্তনী কী। বিদ্যুৎ প্রবাহ চলার নির্দিষ্ট পথকে তড়িৎ বর্তনী বলা হয়। ছবিটা যদি একটু খেয়াল করি, এখানে একটা বাল্ব আছে, এখানে বিদ্যুতের উৎস অর্থাৎ ব্যাটারি আছে। এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটি তার বাল্বের একটা প্রান্তের সাথে যুক্ত আছে এবং বাল্বের অন্য প্রান্ত থেকে তারটা গেছে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে। এই যে ব্যাটারির পজিটিভ অংশ থেকে নেগেটিভ অংশ পর্যন্ত, অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথই হচ্ছে তড়িৎ বর্তনী। এই বর্তনীতে বাল্ব, ব্যাটারি, তার দিয়ে একে অপরের সাথে যুক্ত করা হয়েছে। এগুলি যখন যুক্ত করা হয় তখনই তড়িৎ বর্তনী তৈরি হয়। এরপরে দেখি আমরা তড়িৎ বর্তনী কিছু প্রতীক নিয়ে সম্পর্কে জানি। প্রথমে আসে কোষ। কোষের দুইটা এই প্রতীকটা দেওয়া হয় এইভাবে, একটা বড় অংশ থাকে, একটা ছোট রেখা থাকে। তো বড় যে রেখাটা এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ছোটটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে কোষ, অর্থাৎ তড়িৎ উৎসকে প্রকাশ করা হয় এই প্রতীকের সাহায্যে। এরপর হচ্ছে ব্যাটারি। একাধিক কোষের সমন্বয়কে ব্যাটারি বলা হয়। পরিবাহী তার, সংযুক্ত তার। দুটো তার যখন আমরা যুক্ত করি তখন এভাবে একে অপরের সাথে যুক্ত করা হয়। সংযোগহীন তার। সংযোগহীন তারটা হচ্ছে, মনে করি এ বি একটা তার, সি এবং ডি আরেকটা তার। সি ও ডি তারকে যখন এ বি তারের উপর দেওয়া হয়, অর্থাৎ এক্ষেত্রে সি এবং ডি এর সাথে এ ও বি এর কোনো সংযোগ থাকবে না, এটাই হচ্ছে সংযোগহীন তার। এরপরে আসো একমুখী সুইচ। এই একমুখী সুইচ দিয়ে আমরা বিদ্যুৎ অন অফ করতে পারি এই প্রতীক ব্যবহার করে। দ্বিমুখী সুইচ, রোধ, পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধের এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, এর অ্যারো চিহ্ন দিয়ে বোঝায় যে এই রোধের মান পরিবর্তন হতে পারে। এরপর হচ্ছে এসি তড়িৎ উৎস, যেটা আমাদের বাসা বাড়িতে সকেটগুলোতে থাকে। গ্যালভানোমিটার, তড়িতের উপস্থিতি আছে না নাই তা বোঝার জন্য এই গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অ্যামিটার। তড়িৎ প্রবাহ মাপার জন্য এই অ্যামিটার ব্যবহার করা হয়। ভোল্টমিটার, বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। এরপরে আছে ভূসংযোগ ধারক। এরপরে দেখো, এই প্রতীক ব্যবহার করে আমরা একটা তড়িৎ বর্তনী আঁকতে পারি। অর্থাৎ এই তড়িৎ বর্তনী যদি আঁকা থাকে তাহলে আমাদের তড়িৎ সংযোগ দেওয়াটা অনেক সহজ হয়। এটা একটা বাল্ব, অ্যামিটার, ব্যাটারি। এই ব্যাটারির পজিটিভ প্রান্ত গেছে বাল্বের একটা প্রান্তে, বাল্বের একটা প্রান্ত থেকে যাবে অ্যামিটার, এরপর অ্যামিটার থেকে চাবিতে, চাবি থেকে আসবে ব্যাটারির নেগেটিভ প্রান্তে। এভাবে আমরা প্রতীক ব্যবহার করে যদি অঙ্কন করা হয় তড়িৎ বর্তনীটা, সেক্ষেত্রে বর্তনী সংযোগ করা অনেক সহজ হবে। এরপর দেখি ব্যাটারি কার্যক্রম। একটা ব্যাটারির তিনটে অংশ থাকে, অ্যানোড, ক্যাথোড, ইলেকট্রোলাইট। অ্যানোড হচ্ছে একটা পেন্সিল ব্যাটারি, যদি দেখি ধরে নিই এটা একটা পেন্সিল ব্যাটারি। এই পেন্সিল ব্যাটারির উপরে টুপির মতো যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানোড। এরপর যে অংশটা পজিটিভ অংশ ধরা হয়। এরপরে আসো ক্যাথোড। ব্যাটারির অর্থাৎ পেন্সিল ব্যাটারির নিচের যে অংশটা সেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে এবং এই অংশটা হচ্ছে ঋণাত্মক। এরপরে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট হচ্ছে ব্যাটারির ভিতরে অবস্থিত রাসায়নিক পদার্থ, এবং যেটা এই রাসায়নিক পদার্থ ব্যাটারির কার্যক্রমে সাহায্য করে। ব্যাটারিতে যে রাসায়নিক পদার্থ থাকে সেই রাসায়নিক
পদার্থের কারণে ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া হয় এবং যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, তাই অ্যানোড থেকে যখন ইলেকট্রনগুলো সরানো হয় সেটা ধনাত্মক চার্জে পরিণত হয়। আবার ক্যাথোডে ঋণাত্মক চার্জে, ক্যাথোডে ইলেকট্রন নিয়ে যাওয়ার কারণে ক্যাথোডে ঋণাত্মক চার্জে পরিণত হয়। এরপর অ্যানোড এবং ক্যাথোডে যদি আমরা তার সংযোগ করি সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হয়। এক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এবং তড়িতের প্রবাহ হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ইলেকট্রনের প্রবাহ হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এবং তড়িতের প্রবাহ হবে পজিটিভ অংশ থেকে নেগেটিভ অংশের দিকে। এক্ষেত্রে আমরা যদি একটা বাল্ব সংযুক্ত করি তাহলে দেখা যায় যে এর মধ্যে যদি একটা বাল্ব সংযুক্ত করি দেখা যায় যে এই ব্যাটারিটা বাল্বটিকে জ্বালাতে সাহায্য করছে, অর্থাৎ জ্বালিয়ে দিচ্ছে। তাহলে আমরা আবার একটু দেখি, একটা ব্যাটারির তিনটা অংশ থাকে, অ্যানোড, ক্যাথোড এবং ইলেকট্রোলাইট। অ্যানোড হচ্ছে পজিটিভ অংশ, ধনাত্মক অংশ, এবং ক্যাথোড হচ্ছে ঋণাত্মক অংশ। ইলেকট্রোলাইটটা হচ্ছে ব্যাটারির মধ্যে ভিতরে যে রাসায়নিক পদার্থ। ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া হয় এবং যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়। ইলেকট্রনের ধনাত্মক চার্জের ঋণাত্মক চার্জ, ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ, তাই অ্যানোড থেকে যখন ইলেকট্রনগুলো সরানো হয় সেটা ধনাত্মক চার্জে পরিণত হয়। আর ক্যাথোডে ইলেকট্রন নিয়ে যাওয়ার কারণে ক্যাথোডে ঋণাত্মক চার্জে পরিণত হয়। এরপর অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যদি একটা তার সংযুক্ত করা হয় তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে। এক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ হবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত পর্যন্ত, আর তড়িতের প্রবাহ হবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এক্ষেত্রে যদি একটা বাল্ব সংযুক্ত করা হয় তাহলে ব্যাটারিটা বাল্বটাকে জ্বালাতে সাহায্য করবে বা জ্বালিয়ে দিবে। এটাই হচ্ছে তড়িৎ বা ইলেকট্রনের প্রবাহ। এইভাবে তড়িৎ বা ইলেকট্রনের প্রবাহ কাজে লাগিয়ে কোনো কিছুকে চালনা করা হয়। তাহলে আমরা দেখলাম অ্যানোড হচ্ছে ধনাত্মক আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎ তার। তড়িৎ বর্তনীর বিভিন্ন প্রকার সংযোগ, অর্থাৎ দুই প্রকার সংযোগ আছে। একটা হচ্ছে শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগ, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। সিরিজ সংযোগে আমরা যদি দেখি, এক্ষেত্রে প্রথমে একটা ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটা তার যাবে এই ভোল্টমিটার, এটা একটা ভোল্টমিটারের একটা অংশে একটা প্রান্তে, এবং নেগেটিভ প্রান্ত যাবে ভোল্টমিটারের একটা প্রান্তে। এটি ব্যাটারিটার ভোল্ট হচ্ছে 1.5 ভোল্ট। এখানে যদি দুইটা ব্যাটারি সংযুক্ত করি তাহলে এইভাবে সংযুক্ত করতে হবে, অর্থাৎ একটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত আর একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে এরপরে ব্যাটারির পজিটিভ অংশ থেকে একটা তার যাবে ভোল্টমিটারের একটা প্রান্তে, এবং দ্বিতীয় ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে একটা তার যাবে ভোল্টমিটারের আরেকটা প্রান্তে। এভাবে এই ব্যাটারি দুটাকে কিন্তু শ্রেণী সংযোগে অর্থাৎ সিরিজে সংযুক্ত করা হয়েছে। শ্রেণী সংযোগ বা সিরিজে সংযুক্ত করা হয়েছে। অনেক সময় আমরা দেখি বিভিন্ন রিমোটে, যা আমাদের এসি রিমোট বা টেলিভিশনের রিমোট অথবা খেলনাগাড়ির রিমোটে দেখো এভাবে ব্যাটারি থাকে, অর্থাৎ উল্টো করে থাকে দুটো ব্যাটারি। একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত একটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, এবং এখানে দেখো এই ব্যাটারি নেগেটিভ প্রান্ত এই ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যুক্ত হয়েছে। এক্ষেত্রে দেখো দুটো ব্যাটারি কেন ব্যবহার করা হয়েছে? এর কারণ হচ্ছে এই রিমোট দিয়ে আমরা যখন কাজ করব তখন 3 ভোল্টের ব্যাটারির প্রয়োজন। এক্ষেত্রে আমরা যদি একটা পেন্সিল ব্যাটারি ব্যবহার করি সেক্ষেত্রে 1.5 ভোল্ট হলে আমার রিমোট কিন্তু কাজ করছে না। কাজে এক্ষেত্রে দুটো ব্যাটারি যদি আমরা ব্যবহার করি তাহলে 3 ভোল্ট হয়ে যাবে। এক্ষেত্রে ব্যাটারিগুলো যেভাবে সংযোগ করা হয়েছে এটা হচ্ছে শ্রেণী সংযোগ বা সিরিজে সংযুক্ত করা হয়েছে। এরপরে আসো সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে দেখো
আমরা দুটা ব্যাটারি এভাবে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ব্যাটারিগুলোকে যেভাবে যুক্ত করা হয়েছে, অর্থাৎ ব্যাটারিগুলোর দুটা ব্যাটারির পজিটিভ অংশ একদিকে এবং নেগেটিভ অংশ একদিক করে সংযুক্ত করা হয়েছে। এবং এক্ষেত্রে পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ একদিক করে যদি সংযুক্ত করা হয় তবে ব্যাটারির মধ্যে বিভব পার্থক্য কিন্তু একই থাকবে। কাজে তড়িৎ প্রবাহর মান যখন বেশি লাগবে তখন ব্যাটারিগুলোকে সমান্তরালে সংযুক্ত করা হয়। তড়িৎ প্রবাহের মান যখন বেশি লাগবে তখন ব্যাটারিগুলোকে সমান্তরালে সংযুক্ত করা হয়। আর সিরিজে ব্যাটারিগুলো যখন সংযুক্ত করা হয় তখন এটা হচ্ছে সিরিজে, তখন আমাদের যখন বিভব পার্থক্য বেশি লাগবে, বিভব যখন বেশি লাগবে তখন সিরিজে ব্যাটারি সংযুক্ত করা হয়। আর তড়িৎ প্রবাহের মান যখন বেশি লাগবে তখন ব্যাটারিগুলোকে সমান্তরালে সংযুক্ত করা হয়। এরপর ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হয় সেটি বুঝতে হলে আমাদেরকে ইলেকট্রিক সার্কিট সম্পর্কে জানতে হবে। প্রথমে দেখি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে দেখো দুটা বাল্ব আছে, একটা ব্যাটারি আছে, এভাবে সিরিজে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বাল্ব দুটোকে ব্যাটারির সাথে এভাবে সংযুক্ত করব, অর্থাৎ সিরিজে সংযুক্ত করব। বাল্বের অর্থাৎ এ বাল্ব এবং বি একটা বাল্ব, এ বাল্বের একটা প্রান্ত থেকে ব্যাটারির পজিটিভ প্রান্তে আসবে এবং এ বাল্বের আরেকটা প্রান্ত যাবে বি বাল্বে এবং বি বাল্বের একটা প্রান্ত যাবে এখানে ব্যাটারি নেগেটিভ অংশে। অর্থাৎ এই তার দিয়ে আমরা এ এবং বি বাল্বকে এমনভাবে সংযুক্ত করব সিরিজে, সেটা সংযুক্ত করার ফলে এক্ষেত্রে বর্তনীটা সম্পূর্ণ হবে। এরপরে দেখো ব্যাটারির পজিটিভ অংশ, আমরা যদি প্রতীকের সাহায্যে এটা ব্যবহার করে থাকি, প্রতীক দিয়ে যদি এই বর্তনীটা বোঝানো হয় তাহলে দেখা যায় যে এটা এ হচ্ছে একটা বাল্ব, এই প্রতীক, বি একটা প্রতীক এবং এখানে হচ্ছে ব্যাটারির এই চিহ্নটা, এই প্রতীক ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রে তার সংযুক্ত করে আমরা বর্তনীটা সম্পূর্ণ করলাম। ব্যাটারির পজিটিভ অংশ থেকে বাল্বের মধ্য দিয়ে ব্যাটারির নেগেটিভ অংশে যে প্রবাহটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ, যেটা যাচ্ছে সেটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ। অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বাল্বের ভেতর দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পর্যন্ত তড়িতের যে প্রবাহ সেটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ বা তড়িৎ প্রবাহ। আরেকটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে বাল্বের ভেতর দিয়ে ব্যাটারির পজিটিভ প্রান্তে যখন প্রবেশ করবে সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এরপর আসো সমান্তরাল সার্কিট। এক্ষেত্রে বর্তনীটি সমান্তরালে সংযুক্ত করা হয়েছে। এক্ষেত্রে দেখো বর্তনীর এটা দুটা বাল্বের একই দিক একসাথে যুক্ত করে ব্যাটারির পজিটিভ অংশের সাথে যুক্ত করা হয়েছে এবং তারপরে বাল্বের দুটার অন্য প্রান্ত একসাথে করে ব্যাটারির নেগেটিভ অংশের সাথে যুক্ত করা হয়েছে। এইভাবে দেখো আমরা যদি প্রতীকের সাহায্যে ব্যবহার করে থাকি সেটা একই জিনিস। এটা এ বাল্ব, এটা বি বাল্ব, এ এবং বি বাল্বের একটা প্রান্ত একসাথে করে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে এবং এদিকে একসাথে করে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে খেয়াল করো যে বর্তনীর যন্ত্রগুলো দুই প্রান্ত যদি একটি বিন্দুতে সংযুক্ত করা হয়, দুইটা প্রান্ত যদি একটি বিন্দুতে সংযুক্ত করা হয় তবে সেটা হবে সমান্তরাল সংযোগ। আবার বলি, বর্তনীর যন্ত্রগুলির দুইটা প্রান্ত যদি একটি বিন্দুতে সংযুক্ত করা থাকে তবে সেটা হবে বর্তনীর সমান্তরাল সংযোগ। দৈনন্দিন জীবনে সিরিজ বর্তনী। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান একই থাকে। সিরিজে যখন সংযুক্ত করা হয় তড়িৎ প্রবাহের মান একই থাকবে এবং বিভব পার্থক্য থাকে ভিন্ন। সিরিজ বর্তনীর সুবিধা হচ্ছে একটি সুইচ ব্যবহার করে আমরা একের অধিক দুইটা বা তিনটা বাল্ব বা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি আমরা চালাতে পারি। আর অসুবিধাটা হচ্ছে দুটি বা তিনটি বাল্ব যখন লাগানো হয় বিদ্যুৎ প্রবাহ আনুপাতিকভাবে কমে আসবে, উজ্জ্বলতা কম হবে। সিরিজ সার্কিটে সুইচ যখন অফ করা হয়
একটা সুইচের মাধ্যমে যেহেতু বাল্বগুলি জ্বালানো থাকে, কাজেই একটা সুইচের মাধ্যমে আমরা যখন নিভানো হয় সবগুলি একসাথে নিভে যাবে। আবার নষ্ট হয়ে গেলে, একটা সংযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি লাইটগুলি বা অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি আর জ্বলবে না। সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে দেখো, প্রতিটি বাল্বের জন্য সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে দেখো, সমান্তরাল সার্কিটে আমরা যতগুলো বাল্ব লাগাই না কেন সবগুলো দুই প্রান্তেই ব্যাটারির সেল থেকে সমানভাবে বিভব পার্থক্য প্রয়োগ করা হয় বলে সবগুলো বাল্ব সমানভাবে সমান উজ্জ্বলতায় জ্বলবে। অর্থাৎ এই সার্কিটে প্রত্যেকটা বাল্বের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে, যার জন্য আমাদের একটা সুইচের মাধ্যমে আমি একটি বাল্বই বন্ধ করতে পারবো বা অন করতে পারবো। এক্ষেত্রে একটা সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় অন্যটা সমানভাবে জ্বলবে। সমান্তরাল সংযোগে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায় এবং বিভব পার্থক্য একই থাকে। সমান্তরাল সংযোগে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যায়। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ প্রবাহ এই সমান্তরাল সার্কিটেই সংযুক্ত করা থাকে। হাউস ওয়্যারিংয়ে আমরা এসি উৎস ব্যবহার করে থাকি। বাসাবাড়িতে আমরা সাধারণত সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি। আমাদের প্রত্যেকটা যন্ত্রাংশের জন্য আলাদা আলাদা সুইচ থাকে। হাউস ওয়্যারিং লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যদি এই প্রবাহ চিত্রটা একটু দেখি, হাউস ওয়্যারিংয়ে আমরা সাধারণত দুটো তার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে লাল তার আর একটা হচ্ছে কালো তার। লাল তারে বিদ্যুৎ ভোল্টেজ থাকে, অর্থাৎ এটা জীবন্ত তার, আর কালো তারটা হচ্ছে নিরপেক্ষ, এর মধ্যে কোনো তড়িৎ ভোল্টেজ থাকে না, যেটা মাটির সাথে সংযোগ করে দেওয়া হয়। এই হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমরা যদি প্রবাহ চিত্রটা একটু খেয়াল করি, প্রথমে আছে মিটার, মেইন সুইচ, এরপরে ডিস্ট্রিবিউশন বক্স, ফিউজ বা সার্কিট ব্রেকার। তার দুটো কোথায় যাবে? প্রথমে মিটারে যাবে। মিটারে যাওয়ার পরে অর্থাৎ আমাদের বাড়িতে কি পরিমাণে বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা মিটারে লিপিবদ্ধ থাকে। এরপরে মিটার থেকে যাবে মেইন সুইচে। এই সুইচের সাহায্যে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। অর্থাৎ বিদ্যুতের যদি কোনো সমস্যা হয় তাহলে মেইন সুইচ অফ করে দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এরপরে যাবে মেইন সুইচ থেকে যাবে ডিস্ট্রিবিউশন বক্সে। এখান থেকে বিভিন্ন শাখা লাইনে বিভক্ত হয়ে সব কটা রুমে চলে যাবে। তারটা কোথায় যাবে? সব কটা রুমে সার্কিট বক্সে যাবে। এই সার্কিট বক্স থেকে এরপরে প্রত্যেকটা শাখা লাইনের জন্য পৃথক পৃথকভাবে ফিউজ ব্যবহার করা হয়, অর্থাৎ সার্কিট ব্রেকার থাকে, প্রতিটা রুমে ফিউজ থাকে। এই ফিউজ যখন ব্যবহার করা হয় তখন বিদ্যুৎ সরবরাহের কম বা বেশির ফলে বৈদ্যুতিক যে যন্ত্রাংশগুলি আছে সেটা রক্ষা হবে। যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব। যে কোনো দুর্ঘটনা যদি হয় সেক্ষেত্রে আমাদের যন্ত্রাংশগুলি রক্ষা পাবে এবং এক্ষেত্রে ফিউজটা নষ্ট হয়ে যাবে। এরপর আসো তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানি। কোনো দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করে অণুগুলো ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ কোনো দ্রবণের মধ্যে দিয়ে যখন তড়িৎ ধরে নিই এটা একটা বিকার, এর মধ্যে পানি আছে, এই পানির মধ্যে আমি যদি কোনো দ্রবণ ব্যবহার করা কোনো পদার্থ মিশ্রিত করা থাকে এবং এক্ষেত্রে এর মধ্যে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে দেখা যায় যে এই দ্রবণের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন এই দ্রবণের মধ্যে যে অণুগুলো আছে তা ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয়ে যায়। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যে দ্রব্যকে ভেঙে, এখানে যে দ্রব্য ব্যবহার করা হয়েছে, যে দ্রব্যকে ভেঙে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত করা হয় সেই দ্রব্যকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেই দ্রব্যকে ভেঙে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত করা হয় সেই দ্রব্যকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কপার সালফেট, সিলভার নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড।
এগুলি হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। এই তড়িৎ বিশ্লেষক পদার্থ যখন এর মধ্যে তড়িৎ অর্থাৎ ভাঙা হয় তখন কি হয় দেখো, সালফুরিক অ্যাসিড ভেঙে কি উৎপন্ন হয়, 2H+ সালফেট মাইনাস মাইনাস অর্থাৎ SO4 মাইনাস মাইনাস উৎপন্ন আয়নে বিভক্ত হয়ে যায়। নাইট্রিক অ্যাসিড H+ NO3 মাইনাস, কপার সালফেট Cu++ SO4 মাইনাস মাইনাস আয়নে বিভক্ত হয়ে যায়। সিলভার নাইট্রেট সিলভার প্লাস নাইট্রেট NO3 মাইনাস উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড Na+OH মাইনাস আয়নে বিভক্ত হয়ে যায়। এরপর আমরা দেখি তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা। এক্ষেত্রে তুতের রাসায়নিক সংকেতটা হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। তুতের তড়িৎ বিশ্লেষণ করার জন্য প্রথমে একটা কাচের পাত্র নিই। এই কাচের পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে এর মধ্যে কপার সালফেট দ্রবণ মিশ্রিত করি। দুটো তামার পাত নেই, এই তামার পাত দুটোকে দ্রবণে ডুবিয়ে ব্যাটারি সংযোগ করি। এই তামার পাত দুটোকে দ্রবণে ডুবিয়ে ব্যাটারিটা যদি সংযোগ করি এবং যখন সুইচটা অন করা হয় তখন এর মধ্যে তড়িৎ বিশ্লেষণের ফলে কপার সালফেট দুটি আয়নে বিভক্ত হয়ে যায়। কপার এবং সালফেট দুটি আয়নে বিভক্ত হয়ে যায়। এখানে যে দুটি তড়িৎদ্বার আছে সেই দুটি, সেটা হচ্ছে তামার পাত, একটি হচ্ছে পজিটিভ প্রান্ত যেটা অ্যানোড হিসেবে কাজ করে, আরেকটি হচ্ছে নেগেটিভ প্রান্ত যেটা ক্যাথোড হিসেবে কাজ করে। তড়িৎ বিশ্লেষণের ফলে কপার সালফেট দুটি আয়নে বিভক্ত হয়ে যায়। এক্ষেত্রে Cu++ আয়নগুলো ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করবে এবং নিস্তরিত তামায় পরিণত হবে। তারপরে সেটা কপারে গিয়ে অর্থাৎ সেটা ক্যাথোডে জমা হবে। অন্যদিকে সালফেট আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে দুটি ইলেকট্রন ত্যাগ করে নিস্তরিত হবে এবং সেই সালফেট আয়নগুলো দ্রবণে মিশে কপার থেকে ইলেকট্রন গ্রহণ করে পুনরায় কপার সালফেটে পরিণত হবে বা কপার সালফেট উৎপন্ন করবে। এখানে দেখো কপার সালফেট যখন উৎপন্ন হবে দেখা যায় যে দ্রবণ থেকে যে পরিমাণে কপার ক্যাথোডে জমা হচ্ছে ঠিক সেই পরিমাণে কপার আবার অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। দ্রবণ থেকে যে পরিমাণ কপার ক্যাথোডে জমা হচ্ছে ঠিক সেই পরিমাণ কপার অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। যদি আমরা তামার পরিবর্তে অন্য কোনো ধাতু নেই তাহলে দেখা যায় যে ক্যাথোডে আর কপার জমা হবে না, অর্থাৎ এক্ষেত্রে সালফুরিক অ্যাসিড উৎপন্ন হবে এবং অক্সিজেন গ্যাস নির্গত হবে, ফলে দ্রবণের ঘনত্ব ধীরে ধীরে কমে আসবে। শিক্ষার্থীরা, আমরা যদি আবার একটু দেখি তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যাটা যদি আবার একটু পড়ি। প্রথমে একটা বিকার নেই, এই বিকারে কাচের পাত্রে কিছু পরিমাণে পানি নেই এবং এর মধ্যে কপার সালফেট দ্রবণ মিশ্রিত করি। দুটা তামার পাত দ্রবণে ডুবিয়ে এর মধ্যে ব্যাটারি সংযোগ করি এবং এক্ষেত্রে যখন ব্যাটারি সংযোগ করা হয়, সুইচটা অন করা হয়, তখন কপার সালফেটটা কী হবে, ভেঙে দুটো আয়নে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে Cu++, একটা হচ্ছে SO4 মাইনাস মাইনাস। এখানে যে দুটি তামার পাত ব্যবহার করা হয়েছে, যে তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তড়িৎ বিশ্লেষণের ফলে কপার সালফেটটা দুটি আয়নে বিভক্ত হয়ে যায়। এক্ষেত্রে Cu++ আয়নগুলো ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করবে এবং নিস্তরিত তামায় পরিণত হয়ে ক্যাথোডে জমা হবে। অন্যদিকে সালফেট আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখান থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে কী হবে, নিস্তরিত হবে এবং এই সালফেট আয়নগুলো দ্রবণে মিশে গিয়ে কপার থেকে ইলেকট্রন গ্রহণ করে পুনরায় কপার সালফেট দ্রবণে পরিণত হবে। এক্ষেত্রে দেখা যাবে যে পরিমাণে কপার থেকে, এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, দ্রবণ থেকে যে পরিমাণ কপার ক্যাথোডে জমা হচ্ছে ঠিক সেই পরিমাণ কপার অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। আমরা যদি তামার পরিবর্তে অন্য কোনো ধাতু ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে আর কপার জমা হতো না এবং এক্ষেত্রে সালফুরিক অ্যাসিড উৎপন্ন হতো এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়ে যেত,
ফলে দ্রবণের ঘনত্ব ধীরে ধীরে কমে যেত। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা যে অংশগুলি পড়লাম, প্রাথমিক জীবনের তড়িতের, যে এই তড়িতের বিভিন্ন প্রতীক সম্পর্কে জানলাম, যে সিরিজ বর্তনী সম্পর্কে জানলাম, একটা সিরিজ বর্তনী, সমান্তরাল বর্তনী, বিভিন্ন সার্কিট সম্পর্কে জানলাম, যে আমাদের বাসা বাড়িতে কোন ধরনের সার্কিট ব্যবহার করা হয়, কোন ধরনের বর্তনী ব্যবহার করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।